যক্ষ্মায় আক্রান্ত লুই। লুই ব্রেইলের ছাত্র ও শিক্ষক জীবনের মধ্যে খুব একটা ফারাক না থাকলেও তাঁর শিক্ষক জীবনে মস্ত একটা সুবিধা মিলেছিল। তিনি শিক্ষক হওয়ায় একটু আলাদাভাবে নিরিবিলিতে থাকবার অনুমতি পান। এবার ব্রেইল গভীরভাবে নিজের লিখন পদ্ধতির উপর গবেষণা করার সুযোগ পেলেন। ব্রেইল তাঁর সব রচনায় নিজের পদ্ধতিতে লিখতেন, সঙ্গীতের নোটেশনও নিজের পদ্ধতিতে ধরে রাখতেন। সব কাজে একাগ্রতা লুইয়ের চরিত্র বৈশিষ্ট্য। নিরিবিলি পরিবেশের আনুকূল্য সেই একাগ্রতাকে আরো ঘনীভূত করতে সাহায্য করল, ফলে তাঁর কাজ এগিয়ে চলল দ্রুতগতিতে। অতিরিক্ত পরিশ্রমে লুইয়ের শরীর ভেঙে পড়ল। আবাসিক অন্ধ বিদ্যালয়ের শিক্ষকতার সব দায়িত্ব পালন করে তারপর সঙ্গীত চর্চা ও সঙ্গীত পরিবেশন তাঁকে ক্লান্ত করে তুলত। তাছাড়া নিজের আবিষ্কারের উন্নতি সাধন করার অনলস প্রয়াস তো ছিলই। লুইকে থাকতে হতো অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে, ফলে লুইয়ের স্বাস্থ্যের অবনতি হল। 1831 খ্রিস্টাব্দে লুই একদিন জানতে পারলেন তাঁর পিতা রেনে সাইমন মারা গেছেন। ভাই এসে খবর দিল তাঁর বাবা সারাক্ষণ লুইয়ের কথাই ভাবতেন। তাঁর ভবিষ্যৎ নিয়ে বাবার দুশ্চিন্তার অন্ত ছিল না। মৃত্যুশয্যায় শুয়েও তিনি লুইয়ের বিদ্যালয়ের ডাইরেক্টর পগনারের কাছে একটি চিঠিতে বিনীতভাবে আবেদন রেখে গেছেন। এই চিঠিতে তিনি অনুরোধ করেছেন ডাইরেক্টর মশাই যেন অনুগ্রহ করে লুইকে কোনোদিন বিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ থেকে বঞ্চিত না করেন। লুই দৃষ্টিহীন হয়ে যাওয়ায় তাঁর ভবিষ্যৎ এমনই অনিশ্চিত হয়ে পড়ে যে তাঁর ভবিষ্যতের কথা ভেবে পিতা সাইমন এক মুহূর্তের জন্যও স্বস্তি পেতেন না। ভাই পিতার সেই আবেগ মথিত চিঠিটি ডাইরেক্টরের হাতে তুলে দিলেন। তারপর দুই ভাই চললেন গ্রামের বাড়ি কুবড়েতে। শোকাহত লুই যখন বাড়ির উদ্দেশ্যে ঘোড়ার গাড়িতে চলেছেন, তখন তাঁর মনে পড়ল বাবার সঙ্গে এই পথ দিয়েই অন্ধ বিদ্যালয়ে ভর্তি হতে আসার দিনটির কথা। সেদিন তিনি ছিলেন এক অসহায় অনভিজ্ঞ দৃষ্টিহীন বালক। বাবার চোখ দিয়ে লুই এই বিশ্বজগৎকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। বাবার দূরদর্শিতায় লুইয়ের অনিশ্চিত জীবন আজ অনেকখানি নিরাপদ ও উজ্জ্বল। আজ তিনি সঙ্গীতজ্ঞ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শিক্ষকের চাকরি করায় জীবনে নিরাপত্তা এসেছে। ছোটবেলায় দেখা বাবার মুখটা আজ আর স্পষ্ট মনে পড়ে না। মাত্র 3 বছর বয়সে বাবাকে যেরকম দেখেছে, সেই মুখটাই বহুদিন নিজের অন্তরে সে ধরে রেখেছে। আজ তার বাবা কেবল দৃষ্টির বাইরে নয়, স্পর্শের বাইরেও চলে গেছেন। আজ লুইয়ের বয়স 22 বছর। বাড়িতে এসে যুবক লুই ছোটবেলার মতো মায়ের কোলে আশ্রয় নিল। আজ কেন জানি বারবার তাঁর ছেলেবেলার কথাই মনে পড়ছে। মাও লুইকে ছেলেবেলার মতোই আদর করলেন। যেদিন লুই সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে গেল, সেদিন থেকে কি দুশ্চিন্তায় দিন কেটেছে। আজ লোকের মুখে তিনি পুত্রের অনেক গুণপনার কথা শোনেন। সে আজ দৃষ্টিহীন বটে, তবে তাঁর সম্মান তাঁর আর সব চক্ষুষ্মান ভাই বোনেদের থেকে কিছুমাত্র কম নয়। গভীর দুঃখের মধ্যেও মার এটুকুই সান্ত্বনা। কিছুদিন পরিবারের সঙ্গে থেকে পিতার অন্ত্যেষ্টিতে অংশ নিয়ে লুই আবার নিজের বিদ্যালয়ে ফিরে এলেন। ইদানিং তাঁর শরীরটা বেশ খারাপ। রাতের দিকে জ্বর জ্বর ভাব, খেতে ইচ্ছে করে না, খুব দুর্বল বোধ করেন। তবু একটানা কাজ করে চলেছেন। বোর্ডিং হাউসের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। আলো বাতাসহীন স্যাঁতসেঁতে ঘরগুলোর মধ্যে একা একা অসুস্থ শরীরেও লুই শরীরের কষ্ট উপেক্ষা করে কাজ করে চলেছেন। হঠাৎ একদিন রাতে ধুম জ্বর, সেই সঙ্গে কাঁচতে কাঁচতে সারা মুখে রক্ত উঠে এলো। ভয় পেলেন লুই। খবর পেয়ে ছুটে এলেন বিদ্যালয়ের ডাইরেক্টর পগনার। তিনি লুইকে ডাক্তার দেখালেন। বুঝতে দেরি হল না যে লুইয়ের যক্ষ্মা হয়েছে। এই ব্যাধি এই আবাসিক বিদ্যালয়ে নতুন কিছু নয়। অনেকেই এখানে এই ব্যাধিতে আক্রান্ত, অথচ এই রোগের প্রাদুর্ভাব এখানে
কেন এত বেশি সে কথা আজ থেকে 200 বছর আগে জানা ছিল না। এ রোগের কোনো ওষুধও ছিল না, শুধু জানা ছিল এই রোগে আক্রান্ত হলে রোগী ধীরে ধীরে অনিবার্য মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তবে অভিজ্ঞতায় এটুকু জানা ছিল যে ভালো খাওয়া দাওয়া করলে এবং খুব স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারলে মৃত্যুকে অনেক দিন দূরে ঠেকিয়ে রাখা যায়। পাগনার লুইয়ের ক্লাস খুব কমিয়ে দিলেন। লুইকে কথা প্রায় বলতেই হতো না। লুই দৈনন্দিন পড়ানোর দায়িত্ব থেকে মুক্তি পেয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। 1833 সালে প্রধানত পাগনারের উদ্যোগে ইনস্টিটিউটের 3 জন প্রাক্তন দৃষ্টিহীন ছাত্র নিয়মিত শিক্ষকের পেশায় নিযুক্ত হয়েছিলেন। এরা হলেন ব্রেইল, গোথিয়ের এবং কলটার্ট। গোথিয়ের এবং কলটার্ট ছিলেন লুইয়ের অভিন্ন হৃদয় বন্ধু। লুই অসুস্থ হয়ে পড়ায় তাঁরাও খুব উদ্বিগ্ন। লুইয়ের পড়াবার দায়িত্ব তাঁরাই নিজেদের কাঁধে স্বেচ্ছায় তুলে নিলেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে ব্রেলের অভিন্ন হৃদয় বন্ধু গোথিয়ের ব্রেলের মৃত্যুর পর আর বেশিদিন বাঁচেননি। ব্রেলের মতোই তিনিও যক্ষ্মার নির্মম আক্রমণে একটু একটু করে মৃত্যুর কোলে আশ্রয় নেন। এই ভয়ঙ্কর কালান্তক রোগে সে সময় বিদ্যালয়ে আরো অনেকে আক্রান্ত ছিলেন। যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় লুই ব্রেলের জীবনের গতি একেবারেই পাল্টে গেল। আমরা যদিও লুই ব্রেলের নারী প্রেম সম্পর্কে কিছু জানতে পারি না, কিন্তু এটা স্পষ্ট যে তাঁর হৃদয়ে যদি বিয়ে করার কোনো বাসনা থাকত, তবু তাঁর বুকে যে যক্ষ্মার জীবাণু বাসা বেঁধেছিল তারা তাঁর সমস্ত স্বপ্নকে অঙ্কুরেই ধ্বংস করে দিয়েছিল। বিদ্যালয় ছেড়ে বিবাহিত জীবনের সুখ স্বপ্ন লুই ব্রেলের কাছে অলীক হয়ে গেল। আমরা ব্রেলের বন্ধু এবং ছাত্রদের বর্ণনা থেকে জানতে পারি ব্রেল তাঁর ছাত্রছাত্রীদের কাছে খুব প্রিয় ছিলেন। তারা সবাই তাকে প্রাণ দিয়ে ভালোবাসত। এর কারণ লুইয়ের মিষ্টি মধুর স্বভাব। যে যুগে হাতে বেত ছাড়া কোনো শিক্ষককে ভাবা যেত না এবং যখন শিক্ষকরা কথায় কথায় ছাত্রদের শাস্তি দিতেন, সে যুগে মারা তো দূরের কথা, ছাত্রছাত্রীদের ব্রেল কখনো বকতেনও না। তিনি যে তাঁর দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের কেবল মনস্তত্ত্ব বুঝতেন তাই নয়, সেই অনুসারে তাদের সঙ্গে ব্যবহার করতেন। গল্পের সাহায্যে তাদের মনের দুয়ারে পৌঁছে যেতেন। ফলে ছাত্র শিক্ষকের সম্পর্ক হয়ে উঠত মধুর এবং আন্তরিক। তারা অন্য শিক্ষকদের ক্লাস করবার জন্য উৎসাহী না হলেও ব্রেলের ক্লাস ছিল তাদের অন্তরের ক্ষুধা মেটাবার আশ্রয়। ব্রেল যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় সবথেকে ক্ষতিগ্রস্ত হল তাঁর ছাত্ররা। তাদের মন ভেঙে গেল, তবু তাঁরাই অসুস্থ ব্রেলের কাছে কাছে থাকত। ব্রেলের কয়েকজন চক্ষুষ্মান ছাত্রও ছিল। এই অন্ধ বিদ্যালয়ে চক্ষুষ্মান ছাত্ররা বিনা খরচে পড়বার সুযোগ পেত। তার বিনিময়ে তারা দৃষ্টিহীনদের গাইড হিসেবে কাজ করত। যে কোনো প্রয়োজনে তাদের তিনি পাশে পেতেন। ছাত্র শিক্ষকের এমন মধুর সম্পর্কের মধ্যেই ব্রেলের কোমল হৃদয় শান্তি পেত। বিবাহিত জীবনের স্বাদ তিনি পাননি। অসুস্থতায় লুইয়ের মুখখানি এখন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, তবু সৃষ্টিশীল কাজে বিরাম নেই। লিপি নিয়ে গবেষণাও চলেছে নিরিবিলিতে। এবার লুই ভাবতে লাগলেন এমন কোন পদ্ধতি আবিষ্কার করা যায় কিনা যার সাহায্যে দৃষ্টিহীন ও চক্ষুষ্মান উভয়েই অনায়াসে লিখতে পড়তে পারে। এই ভাবনা থেকে আবিষ্কার করলেন র্যাফিগ্রাফি, কয়েকটি ডটের সাহায্যে প্রচলিত বর্ণমালাকে উঁচু করে লিখে বর্ণবোধের সুযোগ করে দেওয়া। রেখার বদলে উঁচু করে ডটের সাহায্যে রেখার মতোই একটি বর্ণ লিখে ফেলা। উঁচু করে ছাপা বলে আঙুল বুলিয়ে পড়া যাবে, আর যারা চক্ষুষ্মান তারা তো চোখে দেখেই বর্ণগুলি বুঝতে পারবেন। লুই ভাবলেন র্যাফিগ্রাফির সাহায্যে দৃষ্টিহীনরা অনায়াসে সবার কাছে চিঠিপত্র লিখতে পারবেন। এই র্যাফিগ্রাফি বিদ্যালয়ে দৃষ্টিহীনদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠল। লুইয়ের এক বন্ধু ফ্র্যাঙ্কস পিয়েরে ফাকাল্ট
লুইয়ের এই নব আবিষ্কৃত লেখন পদ্ধতিতে এত উৎসাহিত বোধ করলেন যে তিনিও অক্লান্ত পরিশ্রম করে একটি কাঠের লিভারের সাহায্যে সহজেই সব কটি বর্ণ কাগজে এই নতুন পদ্ধতিতে ছাপবার একটা যন্ত্র আবিষ্কার করে ফেললেন। শুরু হয়ে গেল র্যাফিগ্রাফিতে লেখার কাজ। ছাত্রদের মধ্যে উৎসাহের প্রধান কারণ তারা এবার বাড়িতে চিঠি লিখতে পারছে, আর সেই চিঠি চোখে দেখেই বাড়ির লোকেরা পড়তে পারছেন। তার উপর যন্ত্র আবিষ্কার হওয়ায় কম পরিশ্রমে অনেকটা লিখে ফেলাও সম্ভব হচ্ছে, তবে জায়গা লাগছে অনেক বেশি। পিয়েরের আবিষ্কৃত যন্ত্রটি আধুনিক টাইপ মেশিনের একটি সংস্করণ বলা যেতে পারে। অনেকে এই মেশিনটিকেই টাইপ মেশিনের পুরোধা বলে অভিহিত করতে চান। র্যাফিগ্রাফিতে লুই নিজেও তাঁর মাকে চিঠি লিখেছেন, যদিও সেই চিঠিগুলি কেউ আর যত্ন করে রাখেনি। এই র্যাফিগ্রাফি পদ্ধতিতে লেখা খুব কষ্টসাধ্য ছিল। একটি বর্ণ আই লিখতে হলে 16 বার কার্ডবোর্ডের উপর পাঁচ করতে হতো। এইভাবে বর্ণের পাশে বর্ণ সাজিয়ে অনেক কষ্টে ছোট একখানি চিঠি লেখা যায়, কিন্তু বড় লেখা বা বই এভাবে ছাপা সম্ভব নয়। বাস্তবে দেখা গেল র্যাফিগ্রাফ সম্পর্কে দৃষ্টিহীনদের উৎসাহ ক্রমে স্তিমিত হয়ে এল। তারা বরং ব্রেইলের 6 ডটের পুরনো লিখন পদ্ধতিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগল। দুঃখের বিষয়, ব্রেইল পদ্ধতির অত জনপ্রিয়তা সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতায় এই পদ্ধতি বিদ্যালয়ে উপেক্ষিত থেকে গেল। এতে ব্রেইল হতাশ হলেন এবং দুঃখ পেলেন। কর্তৃপক্ষ যেভাবে মানধাতা আমলের পদ্ধতিকেই আঁকড়ে থাকলেন, তাতে লুইয়ের মনে হল তার সারা জীবনের সব প্রচেষ্টাই ব্যর্থ হল। শুধু ছাত্রছাত্রীরা ব্রেইলে লিখে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, এমনকি ক্লাস নোট নিত ব্রেইলে। বিদ্যালয়ের ডাইরেক্টর দুপুর বক্তব্য ছিল, পুরনো পদ্ধতির পরিবর্তন করতে গেলে অনেক অর্থ ব্যয় করতে হবে। প্রথমত, প্রচলিত সব বই দৃষ্টিহীনদের কাছে অচল হয়ে যাবে। দ্বিতীয়ত, আবার নতুন করে সব ছাপতে হবে। শিক্ষকদেরও নতুন পদ্ধতি আয়ত্ত করতে সময় লাগবে, ফলে পুরনো পদ্ধতি চালু রাখাই ভালো। মানসিকভাবে বিপর্যস্ত লুইয়ের রোগের প্রকোপ খুবই বৃদ্ধি পেল। যক্ষা রোগাক্রান্ত ব্রেইলের মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকল। অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে দুপো লুইকে বাড়ি পাঠিয়ে দিলেন। কুভরের সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে এবং পরিবারের আপনজনদের যত্নে ও শুশ্রূষায় লুই কিছুটা সুস্থ হয়ে উঠলেন। ইতিমধ্যে লুইয়ের বোন মারা গেছে। সেই বোনের 8 বছরের ছোট মেয়ে সেলিন লুই সর্বদা তাঁর কাছে থাকত। ছোট্ট বঞ্ঝির সঙ্গে গল্প করে ঘুরে বেড়িয়ে লুইয়ের মনটা আবার সজীব হয়ে উঠল। সেই সঙ্গে শরীরটাতেও যেন একটু বাড়তি বল পাচ্ছেন। পরিবারের সঙ্গে লুইয়ের সম্পর্ক ছিল বড় মধুর। প্যারিসে থাকলেও মার কাছে যাবার জন্য তার মন আকুল হয়ে থাকত। গ্রামের বাড়ির শান্ত পরিবেশ, আঙুর ক্ষেত, সবুজ গাছে ঢাকা প্রান্তর লুইকে বড় আকৃষ্ট করত। প্যারিস থেকে তিনি মাকে যে চিঠি লিখতেন, তার কয়েকখানি উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই চিঠিগুলোর একটিতে ব্রেইলের গৃহমুখী মনের কথা ধরা পড়ে। এই চিঠিটি লেখবার সময় ব্রেইল যক্ষায় ভালো রকম আক্রান্ত। প্যারিস, 10 সেপ্টেম্বর 1847। আমার প্রিয় মা, আমি আগামী সপ্তাহে তোমার কাছে যাব এবং তোমার সঙ্গে কাটাবো বলে ঠিক করেছি। আমার ইচ্ছে চেসি মন্ডে রাতে পৌঁছব, কিন্তু যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তবে তোমাকে দেখবার বড় ইচ্ছে থাকলেও আমার পৌঁছতে দেরি হবে। এই বড় শহরে আমি খুব একঘেয়ে বোধ করি। আমি গ্রামের নির্মল বাতাসে একটু শ্বাস নিতে পারলে বড় খুশি হব। তোমার সঙ্গে আঙুর খেতে বেড়াবো। আমার ধারণা আঙুরগুলি বোধহয় এত তাড়াতাড়ি পাকেনি, তবে যদি গরম আবহাওয়া আসে তবে আঙুরগুলোর অবস্থা ভালো হবে, আর আমার অবস্থাও। এটা ভেবে খুব ভালো লাগছে যে পরিবারের সবার মধ্যে ফিরে যেতে পারবো। গত বছর থেকে কেবল তোমার সঙ্গে আর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে,
তাই বোন জোসেফিন এবং ভার্জিনিয়ার সঙ্গে আবার দেখা হলে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে দেখা হলে, মেরি সেলিনের পরিবারের সঙ্গে দেখা হলে খুব ভালো লাগবে। আর আমার সেই ধর্মকন্যা, সে নিশ্চয় এতদিনে বেশ সাব্যস্ত হয়েছে। যারা আমাকে বন্ধুর মতো ভালোবাসে তাদের কাউকে আমি ভুলিনি। ছোট্ট ভিনসেন্ট চলে যাবার আগে আমি কথা দিয়েছিলাম তার সঙ্গে আমি দেখা করব। আমার মনে হয় আবহাওয়া ভালোই থাকবে যাতে তার সঙ্গে দেখা করতে পারি। অনেক জায়গায় যেতে হবে, তবে পরের শনিবার প্যারিসে ফিরে আসতে হবে ভাবলেই মন খারাপ হয়ে যায়। আমি কিন্তু 1 সপ্তাহ পরে আসব, আর চমৎকার মহিলা মিসেস রেমন্ডের সঙ্গে বসে তাস খেলব। ওনার সুন্দর পরিবার আমাকে কি মধুর সময় উপহার দিয়েছে। আমার প্রিয় মা, তোমার শ্রদ্ধাবনত পুত্রের অনেক ভালোবাসা নাও। এল ব্রেইল। নিঃসঙ্গতার হাত থেকে মুক্তি পেয়ে লুই আবার কর্মক্ষম হয়ে উঠলেন। 1843 এই রোগশয্যার দিনগুলিতেও লুইয়ের মধ্যে একটা বেপরোয়া জেদ কাজ করতে থাকে। তিনি আবার প্রতিজ্ঞা করলেন, যতদিন বাঁচবেন ততদিন ব্রেইল পদ্ধতিকে জনপ্রিয় করে প্রচার করার কাজ থেকে সরে আসবেন না। যতই তিনি দৃষ্টিহীন হন, তার তো অনেক দৃষ্টিহীন ছাত্রছাত্রী আছে, তারা তো তাঁকে জানিয়েছেন যে ব্রেইল পদ্ধতি তাঁদের অনেক উপকার করছে এবং এটাই তাঁদের মতে দৃষ্টিহীনদের শ্রেষ্ঠ লিখন পদ্ধতি। তাহলে হতাশ হবেন কেন? তিনি তাঁদের অনুরোধ করলেন বই নকল করে ব্রেইলে রূপান্তর করতে তাঁরা যদি সাহায্য করেন তবে ব্রেইল পদ্ধতিকে জনপ্রিয় করার কাজে অগ্রগতি ঘটতে পারে। ব্রেইলের এই আবেদনে বিপুল সাড়া পাওয়া গেল। অনেকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেরা একটির পর একটি বই ব্রেইলে রূপান্তর করতে লাগল। লুইয়ের মধ্যেও যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটল। ফরাসি বর্ণমালাতে ডব্লিউ বর্ণটির ব্যবহার নেই, তাই ব্রেইলও এই বর্ণটির কোনো ডট বর্ণ তৈরি করেননি। 1836 সালে ব্রেইলের একজন ব্রিটিশ বন্ধু হেটার তাকে ডব্লিউ বর্ণটির ব্রেইল রূপান্তরের জন্য অনুরোধ জানালেন। লুই খুশি হয়ে সে কাজ করলেন। ইংরেজিতেও ব্রেইল রূপান্তর শুরু হল। ব্রেইল নিজেও কাজ করে চলেছেন। 1837 সালে 3 খণ্ডে ব্রেইল প্রকাশ করলেন তাঁর প্রথম বই ফ্রান্সের ইতিহাস। এদিকে ইনস্টিটিউটে একটা বড় পরিবর্তন দেখা দিল। যে ভবনে বিদ্যালয়টি স্থাপিত, সেখান থেকে বিদ্যালয়টিকে সরিয়ে সুন্দর একটি মনোরম পরিবেশে নতুন ভবনে বিদ্যালয়ে স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পাওয়া গেল। স্বভাবতই সবার মনেই খুব আনন্দ। তবে নতুন ভবনের জন্য যাঁর অবদান সবথেকে বেশি তিনি হলেন অ্যালফোসে ডে লেমার্টিন। এই প্রখ্যাত লেখক বিদ্যালয় পরিদর্শন করতে এসে দেখলেন এমন ভয়ঙ্কর দূষিত পরিবেশ প্যারিসে বেশি নেই। তাছাড়া পুরনো বাড়িটির এমন ভগ্নদশা যে কোনোদিন একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি চেম্বার অব ডেপুটিজের সভায় অন্ধ বিদ্যালয়ের এমন দুরবস্থার বাস্তব চিত্র সবার চোখের সামনে তুলে ধরলেন। সবাই আতঙ্কিত হয়ে নতুন ভবনের জন্য অর্থ সাহায্যে সম্মত হল। এই সঙ্গে আরও একটি ঘটনা ঘটল। মসিয়ে দুপোর একজন বন্ধু জোসেফ গোঁদত লক্ষ্য করলেন যে দৃষ্টিহীন ছেলেমেয়েরা ব্রেইল আবিষ্কৃত পদ্ধতিতে লিখতে ও পড়তে খুব পছন্দ করে। তিনি ভালো করে অনুসন্ধান করে বুঝলেন দৃষ্টিহীনদের কাছে ব্রেইল পদ্ধতি যুগান্তকারী সফলতা নিয়ে আসতে পারে, অথচ এই পদ্ধতি পৃষ্ঠপোষকতার অভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে। তাই জোসেফ ব্রেইল পদ্ধতিকে বিশেষভাবে প্রচারের আলোতে নিয়ে আসতে উদ্যোগ নিলেন। মসিয়ে দুপো তাঁর বন্ধু, তাই ব্রেইলের কাছ থেকে সবকিছু ভালো করে বুঝে নিয়ে তিনি এবার বন্ধুকে প্রভাবিত করতে চেষ্টা করতে থাকেন। 1840 সালে দুপো ডেপুটি ডাইরেক্টরের পদ থেকে ডাইরেক্টর হলেন। তার এখন অনেক ক্ষমতা। ইতিপূর্বে ডাইরেক্টর পাগনারের সঙ্গে দুপোর প্রতিনিয়ত ঝগড়া হতো। কাজকর্ম বন্ধ হওয়ার উপক্রম।
ব্রেইল এসব ঝগড়াঝাটি থেকে নিজেকে সর্বদা দূরে সরিয়ে রাখতেন। তবে পাগনার ব্রেইলকে ভালোবাসতেন এবং তাঁর পদ্ধতি সম্পর্কে কিছুটা শ্রদ্ধাশীল ছিলেন। দুপো কিন্তু ব্রেইল পদ্ধতির এমনই বিরোধী ছিলেন যে তিনি ইনস্টিটিউটের মধ্যে কাউকে ব্রেইল পদ্ধতি ব্যবহার করতে দেখলেই শাস্তি দিতেন। পরবর্তীকালে সে সময়ে ছাত্ররা জানিয়েছেন যে তাঁরা লুকিয়ে লুকিয়ে ব্রেইল ব্যবহার করতেন, কখনো কখনো দুপো তাদের ধরতে পেরে শাস্তিও দিয়েছেন। পাগনার চলে যাওয়ায় ব্রেইল আবার হতাশ হলেন। তার মনের সব আশা দপ করে নিভে গেল। দুপো তাকে ভালোবাসলেও কিছুতেই তাঁর পদ্ধতিকে ছাত্রদের ব্যবহার করতে দেবেন না। ফলে ধীরে ধীরে একদিন তো ব্রেইল লোকের মন থেকে সরে যাবে। দুপো ক্ষমতা পেয়ে আরেকটি কাজ করে বসলেন। তিনি স্কটল্যান্ড এবং আমেরিকার দৃষ্টিহীনদের শিক্ষকদের দ্বারা প্রভাবিত হয়ে পুরনো এমবস করা লেখার বর্ণগুলির আকার ছোট করবেন বলে ঠিক করলেন। তিনি ভ্যালেন্টাইন ওয়ের করা পুরনো বইগুলিকে পুড়িয়ে দিলেন এবং গ্যালির করা 26টি বইয়ের সবকটিতেই আগুন ধরিয়ে দিলেন। এবার দৃষ্টিহীন ছাত্র এবং শিক্ষকদের আবার নতুন আকারের বর্ণ ছাঁদের সঙ্গে পরিচিত হতে হবে। সে এক দুরূহ কাজ। কিন্তু এই ব্যাপক পরিবর্তনের সময় দুপো একবারের জন্য ব্রেইল পদ্ধতিকে ব্যবহার করার কথা ভাবলেন না, বরং তা নিষিদ্ধ করে দিলেন। কেবল সঙ্গীতের নোটেশন নেবার জন্য ব্রেইল ব্যবহার নিষিদ্ধ ছিল না। বর্তমান ডেপুটি ডাইরেক্টর জোসেফ গোঁদত যতই দুপোর বন্ধু হন এবং তাকে ব্রেইলের কার্যকারিতা সম্পর্কে বক্তৃতা দিয়ে বোঝান, দুপো কিছুতেই বুঝতে চাইলেন না। ছাত্রদের দুপো শাস্তি দিলেও তারা কিন্তু ব্রেইল পদ্ধতিকে আঁকড়ে থাকল। দুপো তাদের হাত থেকে স্লেট কেড়ে নিলেন, স্টাইলাস কেড়ে নিলেন। কাউকে ব্রেইলে লিখতে দেখলেই তাকে চড় মেরে শাস্তি দিতেন। তবু ছাত্ররা দমল না। তারা ছুঁচ দিয়ে স্টাইলাসের কাজ করত। নিজেদের মধ্যে চিঠি চালাচালি হতো ব্রেইলে। গোঁদত বুঝতে পারেন যারা দৃষ্টিহীন তারা ব্রেইল চাইলেও জোর করে তাদের বঞ্চিত করা হচ্ছে, এর ফল ভালো হবে না। ছাত্ররা কিন্তু গোপনে সরকারের কাছে ব্রেইল পদ্ধতির গুণের কথা জানিয়ে আবেদন করল। এমনকি তারা ব্রেইলকে ফ্রেঞ্চ লিজিয়ন অফ অনার প্রদান করার দাবিও জানাল। যদিও সে দাবি অগ্রাহ্য হয়, কিন্তু ছাত্রদের মধ্যে লুই অসামান্য প্রভাব বিস্তার করলেন।